ধন্যবাদ সকলকে। আমি আপনাদের সঙ্গে ইউসুফ আরিন্দা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বা সেই সমস্ত প্রিয়জনদের উদ্দেশ্যে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, বা স্পেশালি তাদের জন্য যারা এখন বর্তমানে রানিং পড়াশোনা করছো তাদের জন্য। কারণ আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনের ফলে আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির কিন্তু মোকাবিলা করতে হবে। সেটা কি পরিবর্তন এবং কি পরিস্থিতির মোকাবেলা করতে হবে সে বিষয়টি একটু পরে আলোচনা করব। তার কারণ হলো এই বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য বা জানার জন্য আমরা একটু ইতিহাসের পাতায় নজর দেব। কারণ ইতিহাস এমন একটা বিষয় যে অতীতে যে সমস্ত ঘটনা ঘটে গিয়েছে সেই সমস্ত ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং সেই শিক্ষাকে নিয়ে আগামীতে যেন আমাদের পথ চলা কঠিন না হয় সেই পথটাকে অনেকটাই সহজ করে। তাই একটু ইতিহাসের পাতায় নজর দিব, একটু ধৈর্য ধরে শুনুন। আমরা ইতিহাসের পাতায় বিপ্লবের দিকে নজর দিব, কারণ আমরা অনেকেই কিন্তু ইতিহাসের পাতায় অনেক বিপ্লবের কথা পড়েছি। যদি আমরা ইতিহাসের পাতায় না পড়ি তাহলে হয় কোনো শিক্ষকের কাছ থেকে শুনেছি বা কোনো মনীষীর কাছ থেকে শুনেছি। যেমন আমরা ফরাসি বিপ্লবের কথা শুনেছি। আমাদের ভারতবর্ষে একসময় ঊনবিংশ শতকে রেনেসা বা নবজাগরণ হয়েছিল, সেই কথা আমরা শুনেছি বা পড়েছি। তাই আমরা ভারতবর্ষে ঊনবিংশ শতকে যে রেনেসা বা নবজাগরণ হয়েছিল বা যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটা একটু আমরা ভালোভাবে বিষয়টা আলোচনা করব বা শুনব। ঊনবিংশ শতকে আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক ধরনের খারাপ খারাপ বাজে প্রথা চালু ছিল বা কুসংস্কার চালু ছিল। কি? যেমন ছিল সতীদাহ প্রথা, বিধবা বিবাহ প্রথা, গঙ্গা সাগরে সন্তান বিসর্জন, এগুলো চালু ছিল। কিন্তু সেই ঊনবিংশ শতকে বিভিন্ন মনীষীদের উদ্যোগে, যেমন রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 সালে। তার কারণ কি? তার কারণ হলো এই সতীদাহ প্রথা ছিল একটা কুসংস্কার যে একজন স্বামী মারা গেলে সেই স্বামীর সঙ্গে তার বিধবা স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হবে। এটা কিন্তু রাজা রামমোহন রায়ের কাছে খারাপ লেগেছিল, তাই এর বিরোধিতা করেছিল এবং সেটা নিষিদ্ধ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায়। এরপর আমরা ঊনবিংশ শতকে দেখেছি বিধবা বিবাহ আইন চালু করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই বিধবা বিবাহ আইন কেন চালু করেছিল? তার কারণ হলো যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে সেই মেয়ের আর দ্বিতীয়বার বিয়ে দেওয়া হবে না, এটাই কিন্তু তখন চালু ছিল। কেন দেওয়া হবে না? তার কারণ হলো এই মেয়ে হলো অলক্ষ্মী, এ যদি আবার কোথাও বিয়ে করে এবং ঘর সংসার শুরু করে তাহলে সে আবার আর একজন জীবন্ত পুরুষকে গিলে খাবে, তাই অলক্ষ্মীর বিয়ে দেওয়া হবে না, এই প্রথা চালু ছিল। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলো এটা তো কুসংস্কার, কেন বিয়ে দেওয়া হবে না, তাই সে কিন্তু বিধবা বিবাহ আইন চালু করেছিল 1856 সালে এবং তারপর থেকেই কিন্তু ভারতবর্ষে বিধবাদের বিবাহ দেওয়া হয়। এছাড়াও আমরা দেখেছি আমাদের সমাজে গঙ্গা সাগরে সন্তান বিসর্জন দিতে, যে একজন বাড়ির অভিভাবক সে হয়তো মানলো যে আমার যদি এই আশাটা পূরণ হয় তাহলে আমি গঙ্গা সাগরে একটা সন্তান বিসর্জন বা ছুঁড়ে ফেলে দেব, এই প্রথা চালু ছিল। সেগুলো কি হলো? রুখে দাঁড়ালো সকলে, এই প্রথা কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক সেই রকম আমাদের সমাজে যেমন অনেক খারাপ খারাপ প্রথা চালু ছিল, অনেক কুসংস্কার চালু ছিল, আমরা সেগুলোকে বর্জন করেছি। আমরা পরিস্থিতির চাপে পড়ে মানসিকতার পরিবর্তন করেছি এবং নতুন কিছুকে গ্রহণ করেছি। এই যে পরিবর্তন, এই পরিবর্তন এমনি এমনি হয়নি। এই পরিবর্তনের জন্যও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে। কাদের সঙ্গে লড়াই করতে হয়েছে? যে সমস্ত ব্যক্তিরা ধর্মীয়ভাবে বিশ্বাস করতো যে এই সমস্ত প্রথা ঠিক, এগুলো সমাজে চালু রাখতে হবে, তাদের সঙ্গে কিন্তু লড়াই করে এই সমস্ত প্রথাগুলোকে সমাজ থেকে বন্ধ করা হয়েছে। তো সেই রকম বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও একটা আমূল পরিবর্তন হতে যাচ্ছে। এর ফলে আমাদেরকে আগামীতে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। কি ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে সে বিষয়টা একটু পরে আলোচনা করছি। তার আগে
আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে আর কিভাবে হচ্ছে সে বিষয়ে একটু আলোচনা করব। দেখুন, আমরা একসময় কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করেছি। সরকারি স্কুলে পড়াশোনা করে আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছি। এবং তখন এক শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে চিন্তা ভাবনা থাকতো যে আমাকে বড় হতে হবে, আমাকে MA BA কমপ্লিট করে আমাকে শিক্ষক হতে হবে। এর জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী BEd DLEd MEd এই সমস্ত কোর্স করে বসেও আছে বর্তমানে। কিন্তু যখন আমাদের রাজ্য বা দেশে SSC টেটের মতো এক্সামগুলো বন্ধ হয়ে গেল, তখন কিন্তু শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেল। যখন শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সরকারি স্কুলগুলোতে শিক্ষকের অভাব দেখা দিল বা এখন দেখা দিচ্ছে। এর ফলে মানুষের মনের মধ্যে বা মানুষের মানসিকতা পরিবর্তন হতে শুরু করলো যে সরকারি স্কুলে শিক্ষক নেই, আমার ছেলেকে দেওয়া মানে ছেলের ভবিষ্যৎ নষ্ট করা, তাই সরকারি স্কুলে পড়ানো যাবে না, চলো পাবলিক স্কুল। শুরু হলো পাবলিক স্কুলে ভর্তি করার হেড়ে এখন যেটা চলছে। আর একদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা MEd BEd DLEd করে বসে আছে, তাদেরও কিন্তু মানসিকভাবে বা মানসিকতার পরিবর্তন হতে শুরু করলো। কি ভুল করেছে, এখন এই যে MEd BEd DLEd করে ভুল করেছি, এই মানসিকতার পরিবর্তন হতে শুরু করলো বা হচ্ছে। এবার কি হচ্ছে, আগামীতে কিন্তু ছাত্রছাত্রীরা এই শিক্ষকতার দিকে যাবে না বা গেলেও ভয় করবে যে যদি তার মতো হয় যা পরিস্থিতি। এর ফলে কি হলো, সরকারি স্কুলে একটা প্রভাব পড়লো। সরকারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের শিক্ষার উপর প্রভাব পড়লো এবং মানুষের মানসিকতা পরিবর্তন হতে শুরু করলো যে সরকারি স্কুলে আর পড়াশোনা হচ্ছে না। এটা কিন্তু পরিস্থিতির শিকার। এরপর মানুষ কি হলো, পাবলিক স্কুলে ছাত্রছাত্রীকে ভর্তি করতে শুরু করলো, যেটা এখন হচ্ছে। এবার শুরু হলো পাবলিক স্কুলের রমরমা ব্যাপার। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা BEd DLEd করে রেখেছে, তারা তো আর অন্য কিছু করতে পারছে না, তাহলে যেভাবে হোক তাদেরকে একটা অর্থ উপার্জন করতে হবে। তাই এই সমস্ত ছাত্রছাত্রীরা, ভালো ভালো ছাত্রছাত্রীরা পাবলিক স্কুলে অল্প টাকার বিনিময়ে, যে টাকাতে তাদের মাসে 1 মাস সংসার চলবে না, সেই টাকাতে কিন্তু বাধ্য হয়ে পড়াতে শুরু করলো। এই যে পাবলিক স্কুলে যখন পড়াতে শুরু করলো, তখন কিন্তু পাবলিক স্কুলের এখন রমরমা ব্যাপার শুরু হয়ে গেল বা বর্তমানে যেটা চলছে। এই যে পাবলিক স্কুলের একটা রমরমা ব্যাপার, এখন বিজনেস, বিরাট একটা বিজনেস। এই যে সরকারি স্কুল থেকে পাবলিক স্কুলের দিকে ছাত্রছাত্রীরা ঝুঁকে পড়লো, এই যে একটা পরিবর্তন, এই যে পরিবর্তন, এই পাবলিক স্কুলের পরিবর্তনও কিন্তু আগামীতে হতে চলেছে বা পাবলিক স্কুলও কিন্তু একসময় উঠে যাবে। কিভাবে, সরকারি স্কুল আর পাবলিক স্কুলের সঙ্গে যখন লড়াই চলছে, বর্তমানে চলছে, এর পাশাপাশি কিন্তু আরও একটা প্রতিযোগী চলে এসেছে, আরও একটা লড়াই করার মানুষ চলে এসেছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগৎ। এই যে পাবলিক স্কুলের সঙ্গে এখন চলছে অনলাইনের লড়াই। সরকারি স্কুল আর পাবলিক স্কুলের লড়াইয়ে পাবলিক স্কুল এখন অনেকটাই এগিয়ে, কিন্তু পাবলিক স্কুলের সঙ্গে যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগতের লড়াই চলছে, এই লড়াই কিন্তু ভয়ঙ্কর লড়াই। এবার পাবলিক স্কুলগুলো চাইছে যে আমাদেরকে টিকে থাকতে হবে, আর এইদিকে অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো চাইছে না, আমাদেরকে আগামীতে যেতে হবে। এই যে একটা আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তনের ফলে এক শ্রেণীর ছাত্রছাত্রীর ভয়ঙ্কর ক্ষতি হবে। কি ক্ষতি হবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ধীরে ধীরে সরকারি স্কুল থেকে পাবলিক স্কুলে কনভার্ট হয়েছে, ধীরে ধীরে তারপরে পাবলিক স্কুল থেকে ধীরে ধীরে তারা খুব সচেতনভাবে তারা কিন্তু অনলাইন জগতে প্রবেশ করছে বা অলরেডি করে ফেলেছে। কিন্তু যে সমস্ত গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা এই সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগৎটাকে ঠিকভাবে মানিয়ে নিতে পারেনি, হঠাৎ করে যখন ঢুকবে তখন কিন্তু তারা অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে বা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, যেমন যখন আমরা অনলাইন জগতে ক্লাস করব, তখন কিন্তু
একটা পথ থাকবে না, হাজার পথ থাকবে। যখন আমাদের হাতে এই অনলাইন ক্লাস করার জন্য আমরা মোবাইলটা পাবো, তখন এই মোবাইলে কিন্তু হাজার ধরনের বিষয় ঘুরে বেড়াচ্ছে। সেটা কিন্তু কোনো শিক্ষক, আমরা যেভাবে আগে সরকারি স্কুলে পড়তাম, এটা ঠিক না, ওটা ঠিক, ওটা ভুল, ওটা করিস না, ওটা করিস না, এইভাবে যে শিখিয়ে দিত, মানে ফিজিক্যালি পাশে থেকে যে শিখিয়ে দিত, এই শিখিয়ে দেওয়ার মানুষটা কিন্তু এখন আর নেই। এখন নিজেই তুমি রাজা আর নিজেই তুমি প্রজা। তাই এখন নিজেকেই শিখতে হবে। এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ ঢুকে পড়েছে। এর ফলে মোবাইলে যে হাজার ধরনের বিষয় ঘুরে বেড়াচ্ছে, যখন অল্প বয়সী ছাত্রছাত্রীরা এই অনলাইন ক্লাসে ঢুকবে বা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করতে শুরু করবে, তখন কিন্তু তাদেরকে গাইড করার মতো কাছ থেকে মানুষ খুব কম থাকবে। কারণ তার বাড়ির মানুষ কতক্ষণ সময় দিবে, আর সে মোবাইলে বসে বসে কি করছে সেটা কে বুঝবে? তখন তো সে নিজেই নিজের অভিভাবক হয়ে যাবে। এই পরিস্থিতির মোকাবিলায় যারা টিকে থাকবে, যারা লড়াই করে, যারা সচেতনভাবে যারা অনেক কিছু শিখে নেবে, তারাই কিন্তু জয়লাভ করবে। আর যারা এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করতে এসে পথভ্রষ্ট হবে, যারা অন্য লাইনটা বেছে নেবে, তাদের কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে যেতে হবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। এর ফলে কি হবে? এই যে পরিবর্তনের ফলে একটা শ্রেণীর ছাত্রছাত্রীদের ভীষণভাবে ক্ষতি হবে। এটাও একটা কিন্তু বিপ্লব। আর আমরা ইতিহাসে পড়েছি, প্রত্যেকটা বিপ্লবের পেছনে খারাপ ভালো থাকে। প্রত্যেকটা বিপ্লবের জন্য অনেক খারাপ পরিস্থিতি তৈরি হয়, অনেক মানুষ মারা যায়, অনেক মানুষের ক্ষতি হয়। তো সেরকম আমরা যেমন একটা জগৎ থেকে আর একটা জগতে প্রবেশ করব, তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক জনগণের কিন্তু অনেক ক্ষতি হবে। সেরকম আমাদেরও বর্তমান শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে অনেক ছাত্রছাত্রীর অনেক ক্ষতি হবে। তাই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে এক শ্রেণীর মানুষ কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে, বা আগামীতে তাদেরকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। যেমন যে সমস্ত পিতামাতা যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, তারা কিন্তু অর্থের অভাবে তার ছেলে মেয়েকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারছে না, বা ভালো কোনো শিক্ষকের কাছে তার ছেলে মেয়েকে নিয়ে যেতে পারছে না। এর পাশাপাশি অনেক ছাত্রছাত্রী যারা এমএড, বিএড, ডিএলএড করে বসে আছে, যখন চাকরি পাচ্ছে না, তখন কিন্তু তারা অল্প টাকার বিনিময়ে পাবলিক স্কুলে পড়াচ্ছে, যে টাকায় তাদের মাস যায় না। এই বিষয়টি, এর পাশাপাশি যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছেড়ে এই সোশ্যাল মিডিয়ায় অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষাগতা বা শিক্ষা গ্রহণ করতে আসছে, এবং এসে তারা বিভিন্ন বিষয় যখন একসঙ্গে পেয়ে যাচ্ছে এবং পথভ্রষ্ট হচ্ছে, তখন কিন্তু তারাও একটা বিপদের মধ্যে চলে যাচ্ছে বা একটা পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। তাই এই সমস্ত মানুষদের জন্য সরকারের একটা পরিকল্পনা করা দরকার, বা সরকারের একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার, যেন এই শ্রেণীর মানুষগুলো সুযোগ সুবিধা পায়। এইটুকুই ছিল আমার বার্তা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।